বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির আয়োজনে সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুম। প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, ইংরেজি নববর্ষ 2021-এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৈশ্বিক মহামারী এই করোনার মধ্যে সবাই ফ্যামিলি এবং সামাজিকতা এবং নিজেদের কর্মব্যস্ত জীবন নিয়ে সবাই সেফলি ভালো আছেন। বরাবরের মতো আমরা চেষ্টা করি সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য, এবং এইবারের আয়োজন তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের এই সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। প্রথমে আপনাদের সাথে যুক্ত করে দিচ্ছি আমি মিস্টার প্রফেসর আব্দুল কুদ্দুস, ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, নরওয়ে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিস্টার আব্দুল কুদ্দুস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মাসুম, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা। জি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সুপ্রভাত সিডনি আয়োজিত ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এম মনিরুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। জনাব মনিরুজ্জামান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রভাত সিডনি আয়োজিত এই সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে সময় দেওয়ার জন্য মনিরুজ্জামান ভাইকে এবং প্রফেসর আব্দুল কুদ্দুসকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা প্রথমেই প্রশ্নে চলে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে 2018 সালে ইলেকশন হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ সরকার খুব নির্বিঘ্নে 2 বছর অতিক্রম করে ফেললো ওনাদের 5 বছর ক্ষমতার কোটায়, এবং বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক স্থবিরতা বলেন। বাংলাদেশের আওয়ামী লীগ বলেছে যে গণতন্ত্রের বিজয়, আওয়ামী লীগ এটাকে গণতন্ত্র রক্ষা দিবস হিসাবে, এবং বিএনপি তথা বিরোধী শিবির একে গণতন্ত্র ধ্বংস তথা গণতন্ত্র হত্যা দিবস হিসাবে উল্লেখ করেছে। তো আমি সর্বপ্রথম প্রফেসর আব্দুল কুদ্দুসের কাছে কোশ্চেন রাখতে চাই যে জনাব আব্দুল কুদ্দুস, আপনি কিভাবে দেখছেন আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস এবং বিএনপি তথা বিরোধী শিবির গণতন্ত্র হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ মাসুম। দেখুন, রাজনীতিবিদরা রাজনীতি করবেন। একটি দল যারা ক্ষমতায় আছেন তারা বলবেন যে এটা গণতন্ত্র রক্ষা দিবস, আর আরেক দল বা বিরোধী দলরা এটা বলবেন যে হত্যা দিবস। এটা রাজনীতি এবং এটা থাকবে, এটা থাকা অপরাধ নয়। কিন্তু যে প্রশ্নটি আপনি করেছেন, যে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণ কিভাবে দেখছে। জনগণ বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ভালো করছে, এটা আমরা বলতে পারি। বাংলাদেশ 71-এর বাংলাদেশে নাই, অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু যখনই আমাদের দেশে রাজনীতি চর্চা, গণতন্ত্র চর্চার প্রশ্নটা আসে, তখন অনেক ক্ষেত্রেই অনেক বিভাজন দেখা যায়, বিভিন্ন ভাষা। জনগণ একভাবে দেখে, রাজনীতিবিদরা একভাবে দেখে। আমি যদি আপনি আমাকে বলেন, আমি একটু বিদেশে থাকি, আমার দেখা, আমার দৃষ্টিতে একজন জনগণ হিসাবে আমি মনে করি জনগণ বিভিন্ন সূচকে একটা দলকে, ক্ষমতাসীন দলকে বিচার করে, তাদের শাসন ব্যবস্থাকে দেখে বিভিন্ন সূচকে। যেমন 1 নম্বর হচ্ছে জনগণ দেখতে চায় যে তাদের ক্ষমতায়ন হয়েছে কিনা। ক্ষমতায়ন বলতে কি বোঝায়? ক্ষমতায়নটা হচ্ছে এরকম যে যখন একটা বাজেট পাস হয়, এত হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, এই বাজেটটা জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের প্রয়োজনের ভিত্তিতে, জনগণের অ্যাফোর্ডেবিলিটির ভিত্তিতে এটা হয়েছে কিনা, এটা হলো জনগণের ক্ষমতায়নের একটা সোর্স। আরেকটা হচ্ছে আমি যেটাকে বলি যে পলিসি প্রণয়নে জনগণের ইনভলভমেন্ট, ট্যাক্স প্রণয়নে, রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ আছে সে অর্থ খরচের খাতগুলো কি হবে, কিভাবে সেটা খরচ হবে, এই ক্ষেত্রে জনগণের ইনভলভমেন্টটা কতটুকু। জনগণ এভাবে দেখে একটা দেশে যখন একটা দল ক্ষমতা আছে। আর কি দেখে জনগণ? যে জনগণ নির্বাচনী প্রক্রিয়া সম্পৃক্ত হচ্ছে কিনা, সেটাও কিন্তু জনগণের, এই একটা দল ক্ষমতা আছে সেই দলকে যখনই সাপোর্ট দেয়, জনগণ যখন কেন্দ্রে যায়, নির্বাচনে যায়, তার রাজনৈতিক মৌলিক অধিকার প্রয়োগ করে, তখন বলে যে সে সম্পৃক্ত হয়।
জনগণ তাকে সম্পৃক্ততা দেখায়। জনসেবার মান বৃদ্ধি পেয়েছে কিনা সেটা একটা আরেকটা বিষয়, যে বিভিন্ন ক্ষেত্রে যখন যিনি ক্ষমতায় আসলেন তার আগের তুলনায় জনগণের সেবার মান বৃদ্ধি পেয়েছে কিনা, সার্বিকভাবে সুশাসন গণজবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে কিনা, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা, বিশেষ করে সরকার ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি ভালো ভরসার শেষ ফল হিসাবে জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে কিনা। এইগুলো হচ্ছে জনগণ একটা দেশের একটা ক্ষমতা পরিবর্তন বা নতুন সরকার ক্ষমতা আসার পরে সেভাবে দেখে। কারণ আপনি যদি এই বিষয়গুলো, আমি যে সূচকগুলো কথা বলেছি, আপনি যদি এই বিষয়গুলোর প্রেক্ষাপটে চিন্তা করেন তাতে আপনি সহজে বুঝতে পারবেন জনগণ কিভাবে দেখছে। আমার তো মনে হয়, আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে বিশ্বাসের জায়গাটাতে জনগণের, আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, জনগণের ভরসার স্থল হিসাবে আস্থার জায়গা কোথায় যেন একটা ফাটল, সেই ফাটলটা যদি ক্ষমতাসীনরা বুঝতে পারেন, যখন যারা ক্ষমতায় থাকেন তারা যদি সেই বিষয়ে দৃষ্টি দেন, তাহলে হয়তো জনগণের এই প্রত্যাশার ব্যারোমিটারটা, জনগণের আস্থার ব্যারোমিটারটা বাড়তে পারে। এটা হচ্ছে আমার ফিলিংস। আমি মনে করি যে জনগণ এভাবেই দেখছে ইন টার্মস অফ যে সমস্ত সূচকগুলোর কথা আমি বলেছি। জি, প্রফেসর আব্দুল কুদ্দুস, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কথার সূত্র ধরেই প্রফেসর মনিরুজ্জামানকে আমার প্রশ্ন রাখতে চাই। প্রফেসর মনিরুজ্জামান, আপনি হয়তো জানেন যে বাংলাদেশে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কারণ আইনের শাসন এবং গণতন্ত্র দুটা খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং বিএনপি তথা বিরোধী শিবির থেকে অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগ গত 14 বছরে বাংলাদেশের গণতন্ত্রকে কফিনে থেকে কবরে সমাহিত করে ফেলেছে। তো আপনার কাছে আমি আমার প্রশ্নটুকু রাখতে চাই, যদি বিএনপি তথা বিরোধী শিবিরের অভিযোগটা সত্যি হয়, তাহলে আসলে সত্যিকারের বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এবং আপনি এও বলবেন কি যে গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে কি বাংলাদেশের আইনি শাসন প্রতিষ্ঠা করা যাবে? আপনার কাছে আমি দুটো প্রশ্ন রাখতে চাই, প্রফেসর মনিরুজ্জামান। ওকে, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি প্রথম প্রিন্সিপাল হলো, এখানে বাংলাদেশের রাজনীতিতে আসলে কোনো ব্যাকরণ নাই। আমরা স্কুল কলেজে যে সমস্ত ব্যাকরণ পড়েছি, সে বাংলায় বলেন আর ইংলিশ ভাষার জন্য কিছু কায়দা কানুন আছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা সবাই এক্সপেক্ট করি এটা গণতন্ত্রের রাজনীতি হবে, কিন্তু গণতন্ত্রের যে সমস্ত ব্যাকরণ আছে, কায়দা কানুন আছে, সেই কায়দা কানুন আসলে বাংলাদেশের রাজনীতিতে অ্যাপ্লাই করা হয় না। এই জন্যে আমি বলি, প্রথমত যেটা কথা আমি বলি সেটা হলো, বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের গণতন্ত্রে আসলে কোনো ব্যাকরণ নাই। দ্বিতীয়ত, গণতন্ত্র যেহেতু জনগণের দিকে নির্দেশ করেই করা হয়, যেমন প্রফেসর আব্দুল কুদ্দুস বললেন যে একটা দেশের সুশাসন আছে কিনা, গণতন্ত্র আছে কিনা, সেটা নির্ভর করে আসলে জনগণ কিভাবে প্রতিষ্ঠান অথবা প্রশাসনকে অথবা প্রশাসনের দেয়া সার্ভিসকে মূল্যায়ন করে। তৃতীয়ত, বাংলাদেশে গণতন্ত্র আছে কি না আছে সেই ডিবেটটা আজকে নতুন না, এটা গত 50 বছর ধরেই চলে আসতেছে। গণতন্ত্রের নামেই এই দেশটা হয়েছে, কিন্তু অনেকেই আবার দ্বিমত করছেন গত 50 বছর ধরে যে গণতন্ত্রের নামেই দেশটা স্বাধীন হয়েছে, অথচ স্বাধীন হওয়ার পর এই গণতন্ত্র দেশ থেকে উঠে গেছে। তাই যদি না হবে তাদের যুক্তি মতে, তাহলে 1970-এর দশক, 80-র দশক, 90-এর দশক, প্রতি দশকে কেন বাংলাদেশে এত রাজনৈতিক ভায়োলেন্স হয়, কেন রাজনৈতিক দলগুলো রাস্তায় নামে? এদিক দিয়ে এই যুক্তিগুলো ঠিক যে যেহেতু গণতন্ত্র নাই বা গণতন্ত্রের যে সমস্ত মৌলিক ফর্মুলাগুলো আছে সেগুলো অ্যাপ্লাই হয় না, এই জন্য রাজনৈতিক দল বলেন বা জনগণ বলেন
দফায় দফায় বা দশকের পর দশক ধরে তারা রাস্তায় নামে। তো এদিক দিয়ে তাদের যুক্তি ঠিক আছে। আর শুধু বাংলাদেশ না, তৃতীয় বিশ্বের যে কোনো দেশেই যান এই অভিযোগ পাওয়াই যাবে। বিরোধী দলে যারাই থাকে তারাই বলবে, সবাই বলবে যে দেশে গণতন্ত্র নাই। আর সরকারি দলে যারাই থাকে তারা বলবে যে না, দেশে গণতন্ত্র ঠিক মতোই আছে। বাংলাদেশেও এটার কোনো ব্যতিক্রম নাই। সেই জন্য যত ভালোই গণতন্ত্র এখানে থাকুক না কেন, ইভেন গণতন্ত্রের একদম পারফেক্ট সংজ্ঞা অনুযায়ী সমস্ত বৈশিষ্ট্য সহকারে যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়, তারপরেও বিরোধী দলে যারা থাকবে তারা অবশ্যই বলবে যে বাংলাদেশে গণতন্ত্র নাই। জি, এর কারণ হলো প্রফেসর মনিরুজ্জামান, আপনার কথা সূত্র ধরে আমি আপনাকে আরেকটি সম্পূরক প্রশ্ন রাখতে চাই যে আমরা তো জানলাম যে বিরোধী শিবির অভিযোগ করবে, এটাই গণতন্ত্রের রূপ এবং গণতন্ত্রের অলংকার, যে বিরোধী দল যদি কোনো অভিযোগ না করে তাহলে সরকারি দল তো স্বেচ্ছাচারিতা করবে। তো বিরোধী দল মাঝে মাঝে অভিযোগ করবে, তখন যদি স্বেচ্ছাচারিতা করেও থাকে সরকারি দল সেখান থেকে বেরিয়ে আসবে। বাট আপনার কাছে আমি প্রশ্নটা রাখতে চাই, বাংলাদেশের আসলে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের গণতন্ত্র কতটুকু কার্যকর, আর যদি নাই থেকে থাকে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আপনি তো ভালো একটা দেশে আছেন যেখানে খুব গণতন্ত্র তথা উন্নয়ন খুব পাশাপাশি যাচ্ছে, আপনি বাংলাদেশের সূচকটা কিভাবে দেখছেন? আমার অ্যানালিসিসে বাংলাদেশের গণতন্ত্র নাই। আমারও বিশ্বাস বাংলাদেশে গণতন্ত্রের প্রচন্ড অভাব আছে। তো এই অভাব দূর করার জন্য আমার বিশ্বাস সবচেয়ে বড় যে জিনিসটা করা দরকার সেটা হলো রাজনৈতিক পার্টি রিফর্ম। এবং সেটা কি? রাজনৈতিক পার্টির নেতৃত্বে যারা আছে এই নেতৃত্বে রিফর্ম আনতে হবে। যে নেতৃত্ব দশকের পর দশক ধরে একটা পরিবারে থাকবে অথবা একটা ব্যক্তির অধীনে থাকবে, এই জিনিসটা যখন পরিবর্তন হবে তখন অটোমেটিক্যালি রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক পরিবর্তন আসবে এবং তার প্রতিফলন হবে দেশে। আমি বললে এটা আমাদের নেতৃত্বগত প্রতিবন্ধকতা। সেটা কি? আর রাজনৈতিক নেতৃত্ব আমাদের প্রতিবন্ধী নেতৃত্ব হয়ে গেছে। কারণ একটা নেতা যখন 20 বছর 30 বছর 40 বছর ধরে একটা পলিটিক্যাল পার্টির নেতা হয়ে থাকে, তখন সেই রাজনৈতিক দলে আর নতুন নেতা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য যখন নতুন নেতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না বা নতুন নেতা তৈরি হতে অ্যালাউ করা হয় না, তখন রাজনৈতিক ময়দানে নতুন নতুন আইডিয়া আসে না, রিফর্মেটিভ আইডিয়া গুলো আসে না। এই কারণে জেনারেশনের পরে জেনারেশন সেই একই ধরনের রিটার্ডেড আইডিয়া নিয়ে চলতে থাকে। আমাদের দেশের মূল সমস্যা হলো এটাই। অতএব সত্যিকারের গণতন্ত্র যদি আনতে হয় তাহলে রাজনৈতিক দলের ভিতরে নেতৃত্বের পরিবর্তন এবং এই সিস্টেমের পরিবর্তনটাই আনতে হবে। আনমিউট করেন, আনমিউট। জি, দুঃখিত যে ধন্যবাদ প্রফেসর মনিরুজ্জামান। আমি প্রফেসর আব্দুল কুদ্দুসের কাছে যেতে চাই। আমি প্রফেসর মনিরুজ্জামানের সূত্র ধরেই আপনাকে প্রশ্নটা রাখতে চাই। প্রফেসর আব্দুল কুদ্দুস, যেখানে বাংলাদেশে বলা হচ্ছে যে গণতন্ত্রের মাপকাঠি উনি এতক্ষণ আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, বাট আমরা তো একটা সময় লক্ষ্য করেছি যে বাংলাদেশের জনগণ একটা সময় ভোট দিতে পেরেছে। সেটা স্বৈরাচারী এরশাদের পরবর্তীতে যখন 91, 96, 2001 পর্যন্ত আমরা যখন দেখলাম যে মানুষের মধ্যে ভোট দেওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে যেত, ভোট দিত এবং একটা নির্দিষ্ট পরিমাণ ভোট আমরা সেখানে কাস্টিংয়ের সিস্টেম দেখেছি বা আমরা ওইটা দেখেছি। কিন্তু গত 2 টার্মে আমরা এটাকে এত কমে যে 10%-এর কম নেমে এসেছে সত্যিকার অর্থে। যদিও নির্বাচন কমিশন কোথাও যে 100%-এরও মানে 105%, 10%-ও ভোট পড়েছে, কোথাও আবার মানে খুবই একটা অসঙ্গতি যে বরাবরের অনেকগুলো ইলেকশনের সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান। তো সেই ক্ষেত্রে আমি প্রফেসর আব্দুল কুদ্দুসের কাছে আমার প্রশ্নটুকু রাখতে চাই যে জনগণের এই ধরনের অনীহা তৈরি হওয়ার কারণ কি এবং এ থেকে প্রতিকারের উপায় কি? প্রফেসর আব্দুল কুদ্দুস। ধন্যবাদ মাসুম, সুন্দর প্রশ্ন। আমি ঠিক আগে যে প্রশ্নটি আপনি করেছেন
সেটার সাথে একটুখানি লিঙ্ক করে আপনার এই প্রশ্নটা জবাব দিতে চাই যে জনগণ এখন 10%-এরও নিচে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং জনগণের ভোট কেন্দ্র বিমুখতা সেখান থেকে আপনার কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, জনগণকে কিভাবে ভোটমুখী করা যেতে পারে। প্রথম বিষয়টা হচ্ছে গণতন্ত্র কেন প্রয়োজন। দেখুন, গণতন্ত্র বা আইনের শাসন না থাকলে কি হয়। এক নম্বর হচ্ছে জনগণ রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। রাজনীতিবিদদের মূল শক্তি বা আপনি যেখানে বলেন যে ক্ষমতা হচ্ছে জনগণ, কারণ যখন একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে আসে তখন উনি জোরের সাথে বলতে পারেন আমি জনপ্রতিনিধি, জনগণ আমাকে নির্বাচিত করেছে। এখন যদি আপনি নির্বাচিত হয়ে না আসেন প্রপারলি, তাহলে আপনার একটা মোরাল রাইট আপনি হারান, সেটা হচ্ছে যে আপনি জনগণের ভোটে নির্বাচিত হননি। অন্য জিনিসটি যদি আমি উল্টো ঘুরিয়ে বলি, তাহলে জনগণ আপনার কাছে আর যায় না। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে জনগণ নর্মালি জনপ্রতিনিধির কাছে যাওয়ার কথা। জনগণ যেটি করে সেটি জনগণ অজনপ্রতিনিধির কাছে যায়, যেমন পুলিশের কাছে যায়, যেমন আপনার এই টাউট বাটপার বাংলাদেশে যদি সাদামাটা গ্রামীণ ভাষায় বলি, তাদের কাছে যায়, জনপ্রতিনিধির কাছে যায় না। কেন যায় না? তারা আস্থার জায়গাটুকু হারিয়ে ফেলে। তাহলে প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের প্রয়োজনটা, গণতন্ত্রের সৌন্দর্যটা এখানেই। আপনি ভোটে জনগণের রায় নিয়ে জিতে আসলেন, জনগণের আস্থার জায়গায় থাকলেন এবং জনগণ তাদের প্রয়োজনে সুখে দুঃখে আপনার কাছে গেল, আপনি জনগণের সমর্থন পেলেন। সেটা এখন যেটা হচ্ছে বাংলাদেশে যে দুর্বৃত্তায়নটা হচ্ছে গণতন্ত্রের চর্চা না হওয়ার কারণে বা জনগণের কেন্দ্রমুখী ভোট কেন্দ্রমুখী না হওয়ার কারণে খারাপ দিকটা যেটা হচ্ছে যে জনগণের এখন সবচেয়ে বড় বিপদের জায়গাটা হচ্ছে জনগণ। তারা এখন যেটা করছে, তারা এখন কোথাও যেতে পারছে না এবং তাদের যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য তারা কোথায় যাবে? তাদের তো প্রতিনিধি নাই, তাদের নির্বাচিত প্রতিনিধি নাই। যিনি আছেন তিনি নিজেকে ক্লেম করলেও জনগণ এটা মানছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি জনগণকে কেন্দ্রমুখী অথবা গণতন্ত্রমুখী করবেন। এই ক্ষেত্রে আমি প্রফেসর মনিরের সাথে আমি একটু যোগ করতে চাই। দেখুন, জনগণকে কেন্দ্রমুখী করার জন্য যে শুধুমাত্র পার্টি ইন পাওয়ার অথবা ক্ষমতায় যারা আছেন তারাই দায়ী জনগণের কেন্দ্র বিমুখী করার ক্ষেত্রে, আমি বলতে চাই সব রাজনৈতিক দলগুলোরই কিছু দায়বদ্ধতা আছে। যেমন ধরুন, সেটা সরকারি, সেটা বিরোধী দল। প্রফেসর মনির কথাটি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে যেটা করতে হবে, মেধাবী, মাইন্ডেড, আই মিন মেধাবী, সৎ, দেশপ্রেমিক, পরিশ্রমী, ভিশনারি তরুণ প্রজন্মকে দলের নেতৃত্বে প্রবীণদের সাথে সুযোগ করে দিতে হবে। আপনি যে কথাটা প্রফেসর মনিরও বলেছে যে আমাদের প্রবীণরা রাজনীতিতে এত ডমিনেন্ট যে তরুণ প্রজন্ম কোনোভাবেই সৎ মেধাবীরা আসতে পারছে না, যে কোনো রিজন, ফর এনি রিজন। তো যখন আপনি এই তরুণ প্রজন্মকে জনগণ দেখতে পাবে যে এক গুচ্ছ, এক দল মেধাবী, সৎ, দেশপ্রেমিক তরুণ রাজনৈতিক দলের নেতৃত্বে আছে, আপনি দেখবেন জনগণ অটোমেটিক্যালি ক্ষমতায় কেন্দ্রমুখী হবে, গণতন্ত্র চর্চা করতে যাবে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে সেটা টেকনিক্যাল পার্ট, এটাকে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে যে সব রাজনৈতিক দলগুলোকে সমানভাবে রাজনীতি করার, গণতন্ত্র চর্চা করার, ভোট কেন্দ্রে ভোটের সুবিধা নিশ্চিত করা, তার সাপোর্টারদেরকে যেতে দেওয়া, এই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে, নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যদি আপনি দেখেন এই লেভেল প্লেইং ফিল্ডটা নাই। আপনি যদি এই যে সম্প্রতি ইউনাইটেড কিংডম এবং যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়নের এই যে ব্রেক্সিট নেগোসিয়েশনে দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে যেখানে এটা ডেডলক ছিল দীর্ঘ 4 বছরের মতো, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। তারা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার স্টেট গুলো এবং ইউকে একটা লেভেল প্লেইং ফিল্ড, দ্যাট মিনস উইন উইন সিচুয়েশন, সবাই যাতে সমান
সুযোগ সুবিধা পায়, ইউরোপিয়ান প্রোডাক্ট ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডের প্রোডাক্ট ইউরোপে আসলে যাতে করে কম্পিটিশনটা ঠিক থাকে, কোনো দল কোনো দেশ কোনো দেশের কোম্পানি যেন এক্সট্রা প্রিভিলেজ না পায়, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড জিনিসটা উপর জোর দেওয়া হচ্ছিল। 4 বছর ধরে ব্রেক্সিট আটকে ছিল। এখন একটা দেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের মতো একটা দেশে যদি রাজনৈতিক সব দলগুলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামায়াত হোক, যতগুলো দল আছে, সবাই যদি লেভেল প্লেইং ফিল্ডের সুযোগটা না পায়, উইন উইন সিচুয়েশন সবার জন্য যদি নিশ্চিত না হয়, সেখানে জনগণ ভোট কেন্দ্র কিভাবে হবে, আপনি সেটা কিভাবে আশা করতে পারেন? সুতরাং এই ক্ষেত্রে ইসির ভূমিকা, ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রয়েছে। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে এই লেভেল প্লেইং ফিল্ডটা ক্রিয়েট করা, এবং বাংলাদেশে ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন। ইলেকশন কমিশনকে আপনি চাইলে সরাতে পারবেন না। জুডিশিয়াল আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশের এক দল বুদ্ধিজীবী, নাম করা বুদ্ধিজীবী, তারা সবাই প্রেসিডেন্টকে বলেছে ইন্টারফেয়ার করার জন্য। লেভেল প্লেইং ফিল্ডটা ওখানে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে গেলে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করার জন্য ইসি কে ভূমিকা পালন করতেই হবে। এক দল শুধুমাত্র সব সুযোগ সুবিধা পাবে ইলেকশনে, আর অন্য দলগুলো নির্বাচন করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া সেটা পাবে না। তাহলে আপনি জনগণকে ভোট কেন্দ্রে নেবেন কিভাবে? সেটা গেল একটা। আর তৃতীয় যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন জনপ্রশাসন, পুলিশ, র্যাব, জুডিশিয়ারি, ইলেকশন কমিশনের কথা আমি আগে বলেছি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে মেধাবী, সৎ, অরাজনৈতিক লোকের সমাগম ঘটাতে হবে। আপনি রাতারাতি দিতে পারবেন না। বাংলাদেশে আমি তো বলছি যে আমাদের অনেক অর্জন আছে এই বিষয়গুলোতে। জনপ্রশাসনে যদি আপনি দেখেন মেধাবী, সৎ, অরাজনৈতিক, আমেরিকার কথা চিন্তা করেন, ডোনাল্ড ট্রাম্প। প্রফেসর আব্দুল কুদ্দুস, আপনার 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 বক্তব্য খুবই স্পষ্ট। আমি আসছি আপনার আমি দুটো কথা বলেছি, আর তিনটি হচ্ছে বাংলাদেশে আপনি সবসময় দেখবেন যখন একটা ইলেকশন হয়, একদল ক্ষমতা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেল, বিএনপি রাস্তায়, আর বিএনপি যখন জিতে ক্ষমতা গেল আওয়ামী লীগের রাস্তায়। এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। কিভাবে আসতে পারেন? আপনি চিন্তা করতে পারেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম অনেক আগে। বাংলাদেশের দলগুলো, এই যে স্ক্যান্ডিনেভিয়াতে, আমি যেখানটায় আছি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে যে 10% উপরে যদি আপনি টোটাল ভোটের 10% থেকে বেশি ভোট যারা পাবে তাদের প্রপোর্শনেটলি রিপ্রেজেন্টেশন থাকবে পার্লামেন্টে। আপনি সরকার গঠনে, আপনি বিল পাশে রোল প্লে করতে পারতেছেন। দ্যাট মিনস এভরিবডি ইজ দেয়ার। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দুটি দল, বিএনপি এবং আওয়ামী লীগ, they never try to think in this policy, proportional representation. যদি ইউরোপিয়ানরা পারে, সভ্য দেশেরা পারে, উন্নত দেশে পারে, বাংলাদেশে কেন পারবে না? প্রধান দুটি রাজনৈতিক দল কেন এটা ভাবতে পারবে না? আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, কালকে আপনি রাস্তায়, কালকে বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ রাস্তায়। সো জি, আমরা আশা করি আপনার এই যে উপদেশমূলক, খুব তথ্যমূলক উপদেশ, আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে হয়তো আমরা কোনোদিন এই ধরনের সিস্টেম আমাদের সংবিধান তথা আমাদের সংসদে অন্তর্ভুক্ত হবে, সে আশাবাদ রাখতে পারি। আমি এই মুহূর্তে প্রফেসর এম মনিরুজ্জামানের কাছে প্রশ্ন রাখতে চাই যে প্রফেসর আব্দুল কুদ্দুস যেভাবে বলেছেন যে ইনস্টিটিউশনাল ইগুলো, সিস্টেমগুলো মেধাবী, যোগ্য করার জন্য, পাশাপাশি সেখানে বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড, সেখানে তো আমরা ইলেকশনের সময় দেখলাম যে প্রার্থীদেরকে কখনো ঘরে থাকতে দেওয়া হচ্ছে না, কোথাও পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না, সরকারি দল মাঠে থাকতেছে, বিরোধী দলের কাউকে সহ্য করা হচ্ছে না। তো আমরা বরাবরই বিশেষ করে গত দুটো ইলেকশনে লক্ষ্য করলাম এবং অভিযোগ খুব তীক্ষ্ণ ভাবে আসলো আওয়ামী লীগের প্রতি, বিএনপি তথা বিরোধী শিবির থেকে, যে হাসিনা সরকার বিরোধী দলকে দমন করার জন্য নিত্য নতুন কৌশলে বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন, যাতে করে নির্বাচন থেকে বিএনপি তথা বিরোধী শিবির কোন ধরনের সুবিধা তথা জনগণের সাথে কোন ধরনের সম্পৃক্ততা না করতে পারে। আপনি কিভাবে দেখছেন এই অভিযোগকে, মিস্টার এম মনিরুজ্জামান? অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট গত বছরে আমি একটা গবেষণা করেছিলাম এবং লেখা লিখেছিলাম
এবং সেই লেখাতেই আপনি যেটা বললেন যে জনগণ রাজনীতিতে আসতে পারছে না, সরকার তাদেরকে বাধা দিচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায়, সেটাই আমি আমার পেপারে লিখেছিলাম এবং এটাকে আমি বলেছিলাম প্রিভেন্টিভ রিপ্রেজেন্টেশন। প্রিভেন্টিভ রিপ্রেজেন্টেশন মানে সরকারের পক্ষ থেকে এত কলাকৌশল ব্যবহার করা হচ্ছে যাতে জনগণ বা অপোজিশন পার্টি যাদেরকে সরকার পছন্দ করে না তারা যাতে রাজনীতিতে সংযুক্ত না হতে পারে এবং নির্বাচনে যাতে তারা প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে। এটার বিভিন্ন রকম কলাকৌশল ব্যবহার করা হয়েছে। এটাকে আমি বলেছি প্রিভেন্টিভ রিপ্রেজেন্টেশন। তো প্রিভেন্টিভ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এবং লালন করতে হয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে এটা গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী হচ্ছে না, বরং এটা হচ্ছে সরকার তার নিজস্ব ফোর্সেস ইউজ করে, বিভিন্ন ইনস্টিটিউশনস ব্যবহার করে মানুষের উপরে একটা জিনিস চাপিয়ে দিচ্ছে যেটা সরকারের পক্ষে যায়, যেটা সরকারের বা বিরোধী দলের বিপক্ষে যায়। এটাই হয়ে গেছে আমাদের রাজনৈতিক কালচার। এই রাজনৈতিক কালচার থেকে বের হতে হলে আমাদের যেটা করতে হবে, আমি প্রফেসর আব্দুল কুদ্দুসের এই আইডিয়াটাও সমর্থন করি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে এবং সেটা থাকলেই বরং যে সমস্ত দল মানে জনগণের জন্য রাজনীতি করে এবং যাদের গ্রহণযোগ্যতা আছে সারা দেশব্যাপী, তারা সরকারে প্রতিনিধিত্ব করতে পারবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো শুধু ইনস্টিটিউশনাল রিফর্ম দিয়েও কাজ হবে না, ব্যক্তিগত রেসপন্সিবিলিটিটাও এবং অ্যাকাউন্টেবিলিটিটাও সেখানে আসতে হবে। সেটা হলো কি, আমাদের যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীগুলো আছে তারা যখন নেতা নেত্রী হয় তখন তাদের জনগণের প্রতি তাদের অ্যাকাউন্টেবিলিটি তারা দেখায় না এবং জনগণও তাদেরকে অ্যাকাউন্টেবল হিসেবে ধরে না। যেমন যে সমস্ত দেশে সুস্থ গণতন্ত্র আছে সেই সমস্ত দেশে কোনো একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যদি নির্বাচনে হেরে যায়, সাথে সাথে দেখা যায় সেই রাজনৈতিক দলের নেতা রিজাইন করেছে। কিন্তু আমাদের দেশে এটা কখনো হয় না এই কারণে যে রাজনৈতিক দলের নেতারা এই অ্যাকাউন্টেবিলিটিটা নিতে চায় না। দ্বিতীয়ত আমাদের দেশে যে রাজনীতি হয় সেটা হলো ইমোশনাল রাজনীতি। এই ইমোশনাল রাজনীতির কারণে মানে রাজনৈতিক দলের যে সমস্ত সাপোর্টাররা আছে, সমর্থকরা আছে, তারাও ওই নেতা নেত্রীদেরকে ধরে না এবং ধরে না এই কারণে যে তাদের এই নেতা নেত্রীদের প্রতি আসলে ইমোশনাল সাপোর্টের বেসিসে তারা রাজনীতি করে এবং এটা প্যাট্রন ক্লায়েন্ট টাইপ রাজনীতি হয়। ঠিক এই কারণে রাজনৈতিক নেতা নেত্রী যারা আছে তারাও অ্যাকাউন্টেবিলিটিটা এড়িয়ে যেতে পারে, আর রাজনৈতিক সমর্থক যারা আছে মানে দলের ভিতরে সমর্থক যারা আছে তারাও এই ইমোশনাল রাজনীতির কারণে ওই নেতা নেত্রীদেরকে পাকড়াও করে না বা অ্যাকাউন্টেবল হিসেবে ধরে না। এটা আর একটা বড় সমস্যা বাংলাদেশের রাজনীতিতে। এই জিনিসটাও যদি রাজনৈতিক নেতা নেতৃত্বের ভিতরে আসে নিজেদের পক্ষ থেকে, তাহলেও মানে আমাদের দেশের রাজনীতি বা আমাদের দেশের গণতন্ত্র মানে শুদ্ধভাবে চলার বা পরিশুদ্ধ হওয়ার আর একটা ট্র্যাডিশন চালু হতে পারে। ধন্যবাদ। জি ধন্যবাদ প্রফেসর মনিরুজ্জামান। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের খুব শেষে চলে এসেছি। আমরা সর্বশেষ প্রশ্ন রাখতে চাই প্রফেসর আব্দুল কুদ্দুসের কাছে। মিস্টার আব্দুল কুদ্দুস, আপনি হয়তো জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তথা গত সপ্তাহে বলেছেন যে ক্ষমতার চেয়ার এবং জেলখানার দরজা খুব কাছাকাছি। হঠাৎ করে প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ মাসুম। দেখুন, প্রধানমন্ত্রী একজন রাজনীতিবিদ হিসেবে যে কথাটি উনি বলেছেন, আমি বলবো উনি ঠিক কথাটি বলেছেন, সঠিক কথাটি বলেছেন।
রাজনীতিবিদরা এই কথাটা যদি শুধু মুখে বলেন, অন্তরে বিশ্বাস না করেন, সেখানেই জনগণের বিপদ। রাজনীতি একটা মহৎ পেশা। আমি আপনাকে বলতে চাই, রাজনীতিবিদরা কেন রাজনীতি করেন? তারা রাজনীতি করেন দুটো কারণে, বিশেষ করে প্রধানত দুটো কারণ। এক নম্বর কারণ হচ্ছে তারা রাষ্ট্রীয় সম্পদের একটি দল, রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় ক্ষমতা, এই দুটো মূল জিনিসের নিয়ন্ত্রণ নিতে চান। সেটা ইলেকশন, গণতান্ত্রিক সমাজে ইলেকশনের মাধ্যমে, অগণতান্ত্রিক সমাজে বল প্রয়োগ করে, যেভাবে হোক। কিন্তু মূল টার্গেট কেন? এই যে রাজনীতিবিদরা রাজনীতি করেন, যেটা আমি বলেছি যে দুটো মেইন নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় ক্ষমতা। এখন আসুন, রাজনীতিবিদরা নিশ্চয় তাদের নিজের পকেটে টাকা খরচ করে রাজনীতি করেন না। জনগণ ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকাটা যখন যে ক্ষমতায় যায়, তারা জনকল্যাণে সেই টাকাটা ব্যয় করার কথা। এবং রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে জনগণ তাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায় এবং তারা সেখানে বসে জনকল্যাণের নীতি নির্ধারণ করবে। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন যে রাজনীতি ক্ষমতার চেয়ার এবং জেলখানা, কেন? আপনি যখনই মিস্টেকটা করবেন, যেহেতু আপনি প্রধান দুটি দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতা নিয়ন্ত্রণ আপনি নিয়েছেন, সুতরাং আপনাকে জবাবদিহিতা করতেই হবে। এটা হচ্ছে একদম পরিপক্ক, সচেতন, ম্যাচিউর পলিটিশিয়ানের কথা। এটা আমি স্বীকার করি, এটা আমি মানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই কথাটা যদি রাজনীতিবিদরা ওন করেন, তাহলে একটি দেশের জন্য, একটি জনগণের জন্য, সেই দেশের জনগণের জন্য মহাকল্যাণকর। কারণ হচ্ছে, আমি আমেরিকার কথাটা একটু আগে বলছিলাম যে আমেরিকাতে দেখেন, যখন এই ইলেকশনটা, গত ইলেকশনটা হলো, কত চড়াই উতরাই। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু কেন পারেনি? যে ওখানে কিছু ইনস্টিটিউশন রয়ে গেছে। আমেরিকা কিছু ইনস্টিটিউশন সৃষ্টি করেছে শত বছর ধরে, সেই ইনস্টিটিউশন গুলোকে লড়ানো বা টলানো সম্ভব হয়নি। যার কারণে যেটি হয়েছে, যেটি হওয়ার সেটি হচ্ছে। অর্থাৎ ক্ষমতার পরিবর্তন হয়তো হবে, যার যেখানে যে দায়বদ্ধতা, যার যেখানে যে সমস্ত বিষয়ে লায়াবিলিটি নেওয়ার, সেই লায়াবিলিটি নিতে হবে, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। কেন করতে হবে? যে ইনস্টিটিউশন গুলো আছে, যেমন জুডিশিয়ারি ধরেন, যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধরেন, যেমন ইলেকশন কমিশন, আমি আমেরিকার কথা বলছি, প্রত্যেকটা জায়গায় ইভেন আপনার দেখেন দলীয় লোক, রিপাবলিকানরা বিভিন্ন স্টেটের ক্ষমতায় থাকা সত্ত্বেও সেখানে জো বাইডেনের ডেমোক্রেট জিতে এসেছেন এবং রিপাবলিকান গভর্নর সেটা সার্টিফাই করেছেন। হাউ? দিস ইজ হোয়াট, যে আপনি, ওরা জানে যে আমি যদি এটা না করি, আমাকে জেলখানার দরজা আমার জন্য খোলা। কারণ আই ক্যানট ভায়োলেট দ্য ল, আই ক্যানট ভায়োলেট দ্য রুল। আমি দেখেছি ইলেকশন হয়েছে, ইলেকশনে জো বাইডেন বেশি ভোট পেয়েছে, আমাকে সার্টিফাই করতেই হবে, নো ম্যাটার আমার প্রেসিডেন্ট, নো ম্যাটার আমার দলের প্রভাবশালী কংগ্রেসম্যান আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে। আমি এটাও দেখেছি জর্জিয়াতে, আমি এটাও দেখেছি বিভিন্ন স্টেটের আপনার রিপাবলিকান দলের গভর্নররা তাদের দলের সিনেটরদেরকে, তাদের দলের প্রেসিডেন্টকে সমালোচনা করছে। তো দিস ইজ হোয়াট ই কল দি স্পিরিট অফ ক্ষমতা, দি ফিলিং দ্যাট যে জেলে যাওয়া এবং ক্ষমতায় থাকা, ইট ইজ সাইড বাই সাইড। দিস ইজ কল বিউটি অফ ডেমোক্রেসি। আপনি যদি ডেমোক্রেসি ভ্যালু ফিল করেন, এটা মুখে না, এটা অন্তরে যদি ধারণ করেন, তাহলে ইউ উইল বি অন দ্য রাইট ট্র্যাক, এন্ড দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি সাপোজ টু বি। কিন্তু আপনি এই কথাটা শুধুমাত্র জনগণকে শোনানোর জন্য যদি বলে থাকেন, তাহলে সেটা কোনো গুণগত পরিবর্তন আনবে না, কোনো রাষ্ট্রের জন্য পরিবর্তন আনবে না, এটা আনতে পারে না। আপনাকে এটা করতে হবে। এই যে বললাম যে এই কথাগুলো গণতন্ত্রের সাথে অনেকগুলো প্রতিষ্ঠান রিলেটেড, প্রতিষ্ঠান জড়িত। এই যে জুডিশিয়ারি কথাটা বললাম একটু আগে, এই যে আপনাকে বললাম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বললাম, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কথা বললাম, ইলেকশন কমিশনের কথা বললাম, এই সবগুলো প্রতিষ্ঠান তারা যদি জানে যে এদের সবার হাতেই ক্ষমতা আছে, কিন্তু এরা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন না করে, তাহলে দি আদার হ্যান্ড যেটা হবে, জনগণ ডিপ্রাইভ হবে, কিন্তু they would be held accountable for. So this is the governance, we call it, the holistic governance sense.
সেন্স অফ গভর্নেন্স। জি জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল কুদ্দুস এবং প্রফেসর মনিরুজ্জামান। আপনাদের কথাই সত্যি হোক, বাংলাদেশের গণতন্ত্র বিজয় হোক, বাংলাদেশিদের মুক্তি আসুক, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। সুপ্রভাত সিডনির এই ফেস টু ফেস লাইভে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আরো কোনো প্রোগ্রামে আবারও দেখা হবে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, থ্যাংক ইউ। দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তী আয়োজন আগামী রবিবার একই সময়ে, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 4টা। আরো দুজন অতিথিকে নিয়ে, আরো সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমরা শুনবো বিস্তারিত আলোচনা এবং সমালোচনা এবং গঠনমূলক উপদেশ। আমাদের কাছে প্রশ্ন পাঠাতে চাইলে আপনারা আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস suprabhat.ceo@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিডনিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন আপলোড এবং নতুন নতুন টকশোগুলো আমরা আপনাদের উপহার দিতে পারি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। বৈশ্বিক মহামারী করোনার মধ্যে পরিবারকে নিয়ে আপনারা নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।